আসলে কি তাই, ঘটনা কি তাই? কি ধরনের বক্তব্যগুলো আসছে? তো এই যে আপনি দেখবেন যে বিএনপির কিছু নেতৃবৃন্দ বক্তব্য দিছে যে আজকে যে আন্দোলনটা শুরু হয়েছে, তো এটাকে আমার মনে হয় যে খুব সহজভাবে না দেখে এটাকে আরেকটু গভীর থেকে দেখতে হবে। আপনি দেখুন ইসলামী ব্যাংকে আজকে যে ঘটনাগুলো ঘটছে সেখানে অর্ধশতাধিক গ্রাহক আহত হয়েছেন, এর ভিতরে গুরুতর আহত 2 জনের ছবি আমরা দেখেছি, তো হাসপাতালে তারা ভর্তি আছেন। তো এই জায়গায় যারা এই হামলার শিকার হয়েছেন এবং যারা হামলা চালিয়েছেন, এই দায়িত্বটা বিএনপি কেন নিতে যাবে? এটা বিএনপি তো সেখানে হামলা করেনি, আমরা দেখেছি যে পুলিশ হামলা করেছে। এখন পুলিশ কেন হামলা করলো সেখানে, সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। আপনি ইসলাম ব্যাংকের কথা বলেন, বাংলাদেশে যে বহির্বিশ্ব থেকে যে রেমিটেন্স আসে এটা ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বড় অংশটা আসে। তো আপনি যদি ইসলাম ব্যাংকে একটা শঙ্কার মধ্যে ফেলে দেন গ্রাহকদের দাবিকে উপেক্ষা করে, তাহলে সেখানে একটা ধস নামবে। এবং যে আন্দোলনটা আজকে ঢাকায় দেখছেন না, আজকে যেটা ইসলাম ব্যাংকের হেড অফিসের সামনে যে আন্দোলনটি হয়েছে, আমি আশঙ্কা করছি যে আন্দোলনটি সারা দেশে ইসলাম ব্যাংকের সামনে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সুতরাং এইখানে এই ধরনের বক্তব্য না দিয়ে সমস্যাগুলো সমাধান করবার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারে যারা আছেন, প্রশাসনে যারা আছেন এবং ব্যাংকে যারা আছেন, এই 3 পক্ষ মিলে এই সমস্যাগুলো সমাধান করা দরকার, দ্রুত সমাধান করা দরকার। এবং তাদের যে দাবি, গ্রাহকদের যে দাবি, আমি আবার রিপিট করছি, গ্রাহকদের যে দাবি যে ফ্যাসিবাদের দোসর যাকে চেয়ারম্যান হিসেবে বসানো হয়েছে তাকে সরানোর আগ পর্যন্ত বোধহয় এই আন্দোলনটি থামবে না। এবং এটি যদি না থামে, সরকার যদি এখানে রিজিড থাকে, ব্যাংক যদি এখানে রিজিড থাকে যে না, যাকে চেয়ারম্যান করা হয়েছে তিনি থাকবেন, তাহলে দেখবেন যে কালকে পরশু 2-1 দিনের মধ্যে ঘোষণা আসবে, বহির্বিশ্বে যারা রয়েছে, ইসলাম ব্যাংকের উপরে যাদের আস্থা আছে, তারা সেই আস্থা তুলে নিয়ে বলবে যে আমরা ইসলাম ব্যাংকের মাধ্যমে আর কোনো রেমিটেন্স পাঠাবো না। ইসলাম ব্যাংকের যে গ্রাহকরা আছে তারা বলবে যে আমাদের আমানত যেটা আছে ইসলাম ব্যাংক আমরা তুলে নেব। এটা যদি হয় তাহলে ইসলাম ব্যাংক এক ধরনের সংকটে পড়ছে। 75,000 কোটি টাকা সহ কয়েক লক্ষ কোটি টাকা ইসলাম ব্যাংক থেকে ঋণের নামে পাচার হয়ে গেছে, সেই টাকা উদ্ধার হয় নাই এখনও। এরপরে রেমিটেন্স দিয়ে আপনি দেখবেন যে 24শে জুলাই বিপ্লবের পরে আবার যারা মানে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা বাইরে আছেন বহির্বিশ্বে, তাদের পাঠানো রেমিটেন্স দিয়ে আবার এই ইসলাম ব্যাংকটা আবার দাঁড়িয়ে যাওয়া শুরু করেছিল। সেইটা যদি বন্ধ হয়ে যায় এবং গ্রাহকরা যদি তাদের আমানত তুলে নেওয়া শুরু করে, তাহলে ইসলাম ব্যাংক আরেকটা সংকটে পড়বে। শুধু ইসলাম ব্যাংক সংকটে পড়বে না, দেশ একটা সংকটে পড়বে, দেশের আর্থিক খাত একটা সংকটে পড়বে। সুতরাং সেই জায়গা থেকে রক্ষার জন্য আমার মনে হয় যে গ্রাহকদের দাবির প্রতি লক্ষ্য রেখে সরকারের একটি উদ্যোগ গ্রহণ করা উচিত। রুহুল কবির রিজভী যে বিষয়টি বলেছেন, যেটা আপনাকে জিজ্ঞেস করেছিলাম, যে মব কালচার তৈরি করে একটি দলের এই গণতন্ত্র বিনাশী কাজ, উনি আসলে এটা বলে কোন ধরনের দিকে ইঙ্গিত করছেন, কোন বিষয়টা? আমি জানি না, কিন্তু সব কিছুকে রাজনীতিকরণ করা ঠিক বলে আমি মনে করি না। এই বিষয়টাকে যদি রাজনীতিকরণ করতে চান, তাহলে যদি যারা তাদেরকে যদি আপনি রাজনৈতিক কর্মী হিসেবে চিহ্নিত করেন, তাহলে তারা যদি বলে যে এই ব্যাংকটা যারা তৈরি করেছে আমরা তাদের পার্ট, এবং তারা যদি দাবি করে, তারা এই দাবিটা করে না যে আমরা ইসলাম ব্যাংকটা আমাদের রাজনৈতিক কোনো, আমি জামাতকেও শুনি নাই যে তারা বলছে যে এটা আমরা করেছি, কিন্তু তাদের লোকরা তৈরি করেছে এটা তারা বলে, কিন্তু তারা সেখানে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, ব্যাংক চলে ব্যাংকের নিয়ম অনুযায়ী। সুতরাং সেইখানে তাদেরকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ঠেলে দিয়ে একটি প্রান্তিকীকরণ করার যে বক্তব্য, এটি থেকে আমার মনে হয় যে রাজনৈতিক নেতৃবৃন্দকে বের হয়ে আসা উচিত। ব্যাংক যে নিয়ম আছে, ইসলাম ব্যাংকের একটা আলাদা নিয়ম ছিল এবং সেই নিয়ম অনুযায়ী চলে ইসলাম ব্যাংকটা বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল। আমরা যারা ইসলামী ব্যাংকের গ্রাহক ছিলাম, আগে যে সেবা পেতাম, আমরা দীর্ঘ ওই 2017 কথা বললো আপা, ওই 2015 সালের পর থেকে আমাদের সেবার মানটা কমে গিয়েছিল। যারা ইসলাম ব্যাংকে যাতায়াত করেন তারা বুঝবেন। সেইখান থেকে আবার সেই ধারায় ফিরিয়ে আনবার জন্য একটা চেষ্টা হয়েছিল।